নতুন শহর, নতুন পথঘাট, আর তার সঙ্গে একেবারে নতুন একটি পরিচয়। বসু পরিবারের বাড়ির একমাত্র ছেলের বউ এখন লাবণ্য বসু। নীলপা শাড়ির আঁচলটা আঁটোসাঁটো করে বুকের উপর চেপে ধরল আর একবার লাবণ্য, যেন তার বুকের কাঁপুনিটা বাইরে না আসে। অরিত্রর সঙ্গেই লাবণ্যের এই প্রথমবার জীবনে গাড়িতে চড়া। গাড়ির জানালা দিয়ে তাকিয়ে লাবণ্য আর একবার শেষবারের মতো দেখে নিল অনাথ আশ্রমের ধূসর দেওয়াল। একসময় পৌঁছেও গেল লাবণ্য শহরের 4তলা বাড়িটার সামনে। অরিত্রর সাথে থাকা সত্ত্বেও ওর নিরুত্তাপ ব্যবহারে লাবণ্যর নিজেকে বড় একা লাগলো। অরিত্রর সঙ্গেই চুপচাপ ছোট ছোট পা ফেলে সে ঢুকছিল বাড়িটিতে। ততক্ষণে দরজার সামনে দাঁড়িয়ে আছে একগুচ্ছ বেনামি মুখ। লাবণ্যকে কেউ দেখল অবজ্ঞার চোখে, কেউ ঠোঁট চেপে হাসল, কেউ আবার নামমাত্র একটা স্বাগতম বলে চলে গেল। তবে সবচেয়ে বেশি যিনি চোখে পড়লেন তিনি এই বাড়ির কর্ত্রী, লাবণ্যর শাশুড়ি চন্দ্রাবতী। তার চোখের চাহনিতে আতিথ্যের উষ্ণতা ছিল না, বরং ছিল অনিশ্চয়তা, তীক্ষ্ণ সন্দেহ। উষ্ণ ক্ষোভ মিশ্রিত স্বরে চন্দ্রাবতী বললেন, শোনো লাবণ্য, অনেক কষ্টে এই ঘরের মান সম্মান ধরে রেখেছি আমি। অরিত্রর জেদে এই বিয়ে হলেও পরিচয়হীন একটা মেয়ে আমার বৌমা হবে এটা আমি মানতে পারছি না। যার শেকড়ি নেই, তার একমাত্র পরিচয় সে এই বাড়ির একজন আশ্রিতা। এই পরিচয়টা মনে রেখো সবসময়। লাবণ্য কিছু বলল না। ছোটবেলা থেকে এত অপমান লাবণ্য সহ্য করেছে যে এখন আর তার চোখে জল আসে না, শুধু ঠোঁটটা কেঁপে উঠল। যার খবর কেউ রাখল না। চোখের পাতা নামিয়ে ধীরে মাথা নুইয়ে নিজের আশ্রিতা পরিচয় মেনে নিল লাবণ্য। নিজের ঘরের ভেতর ঢুকে লাবণ্য প্রথমবার বুঝল এই বাড়ির দেওয়ালে মায়া নেই, শুধু হিসেব। প্রতিটি আসবাব, প্রতিটি নিঃশ্বাস যেন দামি সত্ত্বে বাঁধা। এখানকার বাতাসেও প্রশ্ন, সন্দেহ আর নির্ভরতার অভাব মিশে আছে। লাবণ্য বুঝেছিল প্রথমে তাকে নিজের এই ঘরটাতে নিজের কিছু গন্ধ আনতে হবে, নিজের কিছু শব্দ ফোটাতে হবে। তবে হয়তো এই ঘরের মতো এই বাড়ির মানুষগুলো একদিন তাকে আপন করে নেবে। কারণ এখন লাবণ্য বুঝে গেছে লড়াই করতে হবে তাকে ভালোবাসা মাখা একটা নতুন জীবন গড়বার জন্য। স্বামী অরিত্র বাড়িতে ঢোকার পর থেকেই এক ধরনের নির্লিপ্ত ছিল লাবণ্যকে নিয়ে। নিজের ঘরে এসে হঠাৎ করেই অরিত্র বলে উঠল, লাবণ্য, আমার কিছু কথা আছে। আমি সব জেনেই তোমাকে ভালোবেসেছি, আর এই ভালোবাসাকে সম্মান দিতেই বিয়েও করেছি। কিন্তু লাবণ্য, জানো তো, তোমার সঙ্গে সময় কাটাতে মন চাইছে, আমি তোমাকে খুশি রাখতে চাইছি। কিন্তু আমার মা তোমায় মেনে নিতে পারেননি, কারণ তুমি অনাথ। অথচ আমি জানি তুমি আমার জীবনের সবচেয়ে আপন। এই সত্যিটা যতদিন না মা বুঝতে পারছে, এই ভালোবাসা দেখানোটাও যেন একরকম অপরাধ বলে আমার মনে হচ্ছে। আমাকে ক্ষমা করো লাবণ্য, আমার এই কথাগুলো বলার জন্য। আর একটা কথা, আমাকে একটু নিজের মনের অবস্থা বোঝার মতো সময় দাও। আমি কথা দিচ্ছি আমি তোমার কাছেই ফিরে আসব। বাড়িতে বলে যাচ্ছি একটা নতুন ব্যবসার কাজে কিছুদিনের জন্য বাইরে যেতে হবে। বাড়ির কেউ বাধা দেবে না, কারণ নামেই এখন শুধু বসু বাড়ি, কিন্তু সবটাই দেনার দায়ে ডুবে আছে। লাবণ্য, তোমার কাছে শুধু একটাই অনুরোধ করব, যদি পারো এই পরিবারের উপযুক্ত হয়ে মার ভুলটা ভাঙিয়ে দাও লাবণ্য। লাবণ্য বুঝতে পারছিল অরিত্রর ভালোবাসা, বুঝতে পারছিল অনেক সময় ভালোবাসার মানুষকে তার সম্মান ফিরিয়ে দেবার জন্য নিজের ভালোবাসাকে সরিয়ে দিয়ে তার প্রিয় মানুষটাকে সব দায়িত্ব পালন করতে দেয়। আর অরিত্র এখন সেটাই করছে। লাবণ্য উপলব্ধি করছিল অরিত্র তাকে ভালোবাসে, কিন্তু এই ভালোবাসা এখনও তার মার স্বীকৃতি আর সত্যের শিকলে বন্দী। আর তার সাথে এটাও বুঝছিল অরিত্র নিজেকে হারিয়ে ফেলবে এখানে থাকলে, মায়ের অভিমান আর স্ত্রীর ভালোবাসার মাঝখানে। তাই কিছুক্ষণ চুপ করে থেকে লাবণ্য বলে উঠল, অরিত্র, অনাথ হলেও আমি জানি ভালোবাসা মানে সবসময় আশেপাশে থেকে প্রকাশ করা না,
কখনো কখনো দূরে থেকেও মানুষ নিজের ভালোবাসার মানুষগুলোকে রক্ষা করে। তুমি নিশ্চিন্তে যাও, যখন ফিরবে দেখবে লাবণ্য তখন আর বসুবাড়ির আশ্রিতা নেই, হয়ে গেছে বসুবাড়ির গর্ব। চলে গেল অরিত্র। শুরু হলো লাবণ্যর পথ চলা। বাড়ির পুরনো কাজের মানুষ মদন কাকা প্রথম দিনেই বলেছিল, বৌমা, এখানে না কিছু বলার আগে 10 বার ভাবতে হয়। লাবণ্য বুঝেছিল এ শুধু উপদেশ নয়, একটা সতর্ক বার্তা। প্রথম কয়েকদিন লাবণ্য যেন বাড়ির এক নিঃশব্দ ছায়া হয়েই রইল। সকালের আলোর মতো সে একাই রান্নাঘরে ঢুকে পড়ত, চুপচাপ কাজ করে যেত। শাশুড়ি চন্দ্রাবতীর মুখে সবসময় অভিযোগ মুখ বুঝে শুনত, ঝোল পাতলা, ভাত বেশি নরম, সবজি কম নুনে। তবুও লাবণ্য চুপ করে থাকত। সে ধীরে ধীরে রপ্ত করছিল কিভাবে শাশুড়ির বিদ্রূপে মুখ না ভার করে মাথা নিচু করে থাকতে হয়, কিভাবে রান্নাঘরের কাজ শেষে ঠান্ডা জলে মুখ ধুয়ে চুপচাপ হাসি দিতে হয়, কিভাবে খুদ ধরাটাকেই মানিয়ে নেওয়ার বা ভালোবাসার প্রকাশ ধরে নিতে হয়। প্রথম প্রথম লাবণ্যর সাংসারিক কাজ বা তার উপস্থিতি সবটাই উপেক্ষিত ছিল সবার কাছে। আর লাবণ্যর শাশুড়ির মেজাজের কাছে লাবণ্য শ্বশুরমশাইকে মনে হতো যেন দায়িত্বহীন কোনো চরিত্রের মতো, যার দৃশ্যপটে থাকলেও সংলাপ নেই। তবে আশ্চর্যজনকভাবে এই বাড়ির পুরনো চাপা গাছটার নিচে বসে লাবণ্যর শ্বশুর একদিন বলে উঠলেন, তুই কষ্ট কর মা, সময় একদিন তোকে আপন করে নেবে এই বাড়িও। এরপর আস্তে আস্তে নিতে শুরু করলো লাবণ্য সবার মন জয় করার জন্য ছোট ছোট পদক্ষেপ। একদিন শাশুড়ির পছন্দ মতো শুটকি ভুনা করলো। এই বাড়ির কেউ খেত না বলে অভিমানে চন্দ্রাবতীও করতেন না রান্না। আবার একদিন ঠাকুর ঘরের মেঝেতে এঁকে দিল অপরূপ আলপনা। একদিন নিজে হাতেই নাড়ুগোপালের জন্য নতুন জামা তৈরি করলো। কেউ কিছু বলল না, কিন্তু শ্বশুরমশাই খেয়াল করলেন। লাবণ্যকে ডেকে বললেন, বাড়িটা যেন একটু নরম হচ্ছে, তাই না মা? এক সন্ধ্যায় শাশুড়ির হঠাৎ শরীর খারাপ হলো, ডাক্তার আনতে হবে, কিন্তু বাড়ির কেউ ছিল না। লাবণ্য একাই দৌড়ে পাশের ফার্মেসি থেকে ওষুধ এনে দিল, গরম জল দিল। চন্দ্রাবতী প্রথমবার তার দিকে তাকিয়ে বলেছিলেন, তুই ওষুধ চিনিস কীভাবে? লাবণ্য ধীরে ধীরে বলেছিল, আমি গ্র্যাজুয়েশন পাশ করেছি, আর একটা স্বাস্থ্য কেন্দ্রে বসতাম ডাক্তারবাবুকে সাহায্য করার জন্য। কারণ আশ্রমে অসুখ হলে সবসময় ডাক্তার ডাকার ক্ষমতা আমাদের ছিল না, নিজেরাই চালিয়ে নিতাম তখন সব। সেই প্রথম শাশুড়ি চুপ করে রইলেন, না চমক না প্রশংসা, শুধু নিঃশব্দ সম্মতি। শুরু হলো গৃহস্থালী আর সম্পর্কের অদৃশ্য সুতোগাথা। লাবণ্য মুখে কথা কম বললেও কিন্তু তার কাজগুলো ধীরে ধীরে ঘরের বাতাসে ছড়িয়ে পড়তে লাগলো। রান্নার গন্ধ, বিছানার গোছগাছ, প্রতিটি স্পর্শ যেন বলে দিচ্ছিল আমি থাকতে চাই। আর এই চাওয়াটা ধীরে ধীরে একটা অদ্ভুত শ্রদ্ধা আর গ্রহণযোগ্যতার রূপ নিচ্ছিল। সেদিন ছিল বাড়ির পুরনো জিনিসপত্র গোছানোর দিন। চন্দ্রাবতী বলেছিলেন, ওপরের মেজানিন ঘরটা যত সব অকেজো জিনিসে ভর্তি, সময় পেলে একটু ধুলো ঝেড়ে দেখিস তো কী রাখা আছে। লাবণ্য এক বিকেলে সেই ঘরে উঠে গিয়েছিল। বাতাসে জমে থাকা ধুলোর গন্ধ, অন্ধকারে জমাট আলো আর কিছু স্মৃতির বোঝা যেন চোখের সামনে ছড়িয়েছিল। অনাথ আশ্রম থেকে আনা নিজের একমাত্র সম্পত্তি ওই কাঠের ট্রাঙ্কটাও দেখতে পেল এখানেই। সম্ভবত অরিত্র কোনো এক সময় এটা এখানে এনে রেখেছে লাবণ্যর অজান্তে। লাবণ্য কিছু না ভেবেই পুরনো কাঠের ট্রাঙ্ক খুলতে লাগলো। সব কিছু যখন বের করলো, এই প্রথমবার সে দেখতে পেল কিছু চিঠি, কয়েকটা কাগজপত্র আর এক গুচ্ছ পুরনো ছবি। ছবিগুলোর ভেতর একটি ছবি লাবণ্যর চোখ আটকে দিল। ছবিতে 3 জন দাঁড়িয়ে আছে, একজন তরুণী, এক ভদ্রলোক আর কোলে ছোট্ট এক মেয়ে। মেয়েটির চোখ বড়, মুখে হালকা হাসি, কপালে লাল টিপ। আশ্চর্য রকমভাবে মেয়েটির মুখটা যেন লাবণ্যর নিজের ছোটবেলার ছবির মতো। তরুণীটির পরনে হালকা রেশমি শাড়ি, চুলে সাদা গন্ধরাজ ফুল।
লাবণ্যের মনে হলো, এই মুখ তো আমি বহুবার স্বপ্নে দেখেছি। এই মহিলা হয়তো আমার মা হতে পারেন। হঠাৎ ছবির পেছনে চোখ গেল লাবণ্যর। তাতে মোটা অক্ষরে লেখা, শুভ জন্মদিন লাবণ্য, মা ও বাবা, 2005। লাবণ্য শীতদ্বারা পেয়ে যেন শীতল স্রোত নেমে গেল। জন্মদিন? তার জন্মদিন তো এই তারিখেই। তবে কি? তার চোখ ছলছল করছিল, হাতে কাঁপুনি, আর মন জুড়ে ধীরে ধীরে ভেসে উঠছিল শত প্রশ্ন। কে রেখেছিল এই ছবিটা ট্রাঙ্কে? কেন এই ট্রাঙ্কে আছে তার ছোটবেলার ছবি? সে বুঝতে পারছিল এখনো বহু সত্য চাপা পড়ে আছে এই ছবির আড়ালে। ছবিটি হাতে নিয়ে লাবণ্য রাতে বিছানায় শুয়েও ঘুমোতে পারল না। মনের মধ্যে শত প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। এই ছবি এই ট্রাঙ্কে এলো কি করে? এরা যদি সত্যি তার বাবা মা হয়, তবে সে এতদিন অনাথ আশ্রমে কেন ছিল? কেন তাকে বলা হয়নি কিছুই? পরদিন খুব ভোরে শাশুড়ি চন্দ্রাবতীর রান্নাঘরে না থাকা সময়টুকু দেখে লাবণ্য আবার মেজানিন ঘরে গেল। কাঠের ট্রাঙ্কটা ভালো করে খুঁজতে শুরু করলো। একটা ছোট্ট চামড়ার খাম বেরিয়ে এলো কাগজপত্রের মাঝে। খুলতেই এক পুরনো আইডি কার্ড পড়ল মাটিতে। নাম শ্রীমতী সৌমিত্রা সেনগুপ্ত, ঠিকানা হাজরিবাগ, কলকাতা। এই নাম কোথাও যেন শুনেছে লাবণ্য। একটু ভেবে মনে পড়ল, সে যখন অনাথ আশ্রমে প্রথমবার এসেছিল, তখনকার বড়দিদির মুখে একবার শুনেছিল এই নাম। তখনকার বড়দিদি এনার গান শুনতে খুব পছন্দ করতেন। বলতেন, বড় মিষ্টি গলা এই সৌমিত্রার। লাবণ্যের বুকের মধ্যে যেন কাঁপুনি দিয়ে উঠল। ছবির মানুষটা, সেই নাম, আর এই কার্ড, সব কিছু যেন এক সূত্রে বাঁধা। সে ঠিক করলো কিছু একটা করতে হবে। এই সব টুকরো টুকরো সত্যকে জোড়া লাগিয়ে জানতে হবে তার নিজের পরিচয়। সেই প্রথমবার সে শাশুড়ির অগোচরে ফোন করলো নিজের আশ্রমের পুরনো বন্ধু মিতালিকে। সে এখন কলকাতায় একটি এনজিওতে কাজ করে। মিতু, একটা নাম আর ঠিকানা আছে, খুব দরকার, যদি একটু খোঁজ নিতে পারিস। মিতালি একটু অবাক হয়ে বলল, আমি নেব সব খবর। তুই ঠিক আছিস তো লাবণ্য? ভালো থাকার চেষ্টা করছি রে মিতু, হয়তো সত্যিটা জানলেই সত্যিকারের ভালো হয়ে যাব, লাবণ্য বলে উঠল। জীবনের এই অধ্যায়ের শেষে লাবণ্য জানে না সামনে তার জীবনে কি অপেক্ষা করছে। মিতালির ফোন এলো 3 দিন পর। লাবণ্য, সৌমিত্রা সেনগুপ্ত নামে একজন ছিলেন ঠিক এই ঠিকানাতেই, কিন্তু বছর 15 আগে হঠাৎ নিখোঁজ হয়ে যান। আশেপাশের মানুষজন বলতো উনি তার মেয়েকে হারিয়েছিলেন খুব ছোটবেলায়, রেল স্টেশনে নাকি কোথাও যেন। লাবণ্যের চোখ জলে ভরে উঠল, বুকের ভেতরটা একবারে কেঁপে উঠল। হাহাকার করে লাবণ্য বলে উঠল, মেয়েকে হারিয়েছিলেন মানে? তবে কি সেই মেয়ে? আমি আরও খোঁজ নিতে বলেছি আমার অফিসের লোকজনকে, মিতু বলে উঠল। মিতু, ওই ছবিটাতে আমি ছিলাম, আমি আর মা। লাবণ্যর গলা কাঁপছিল, কিন্তু একই সঙ্গে তার ভেতরের জেদ আরও শক্ত হয়ে উঠছিল। সেদিন সন্ধ্যায় শ্বশুরবাড়িতে আচমকাই চন্দ্রাবতী দেখতে পেলেন লাবণ্য কিছু কাগজপত্র নিয়ে বসে আছে, চেহারায় কিছু একটা অচেনা আত্মবিশ্বাস। অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি করছো ওইসব পুরনো কাগজ নিয়ে? আমার নিজের খোঁজ করছি মা। এতদিন সবাই বলেছে আমি অনাথ, এই পরিবারের কাছে আমার পরিচয় আশ্রিতা, কিন্তু সেটা হয়তো সত্যি না। চন্দ্রাবতীর চোখে এক মুহূর্তের জন্য যেন অস্বস্তি ফুটে উঠল। বলেই ফেললেন, অনাথ তো তুমি বটেই, না হলে কেউ অনাথ আশ্রমে থাকে? বাবা মা তো কেউ ছিল না। লাবণ্য মৃদু অথচ দৃঢ় কণ্ঠে বলে উঠল, মা, যদি কেউ চেনা থাকতো হয়তো বলতো, হারিয়ে গেছি, ফেলে আসিনি। এই কথা শুনে শ্বশুর মধুসূদনবাবু চুপ করে গেলেন। তার চোখে লাবণ্যর প্রতিকৃতি যেন বদলে যাচ্ছিল। লাবণ্য এখন যেন শান্ত, নম্র, অনাথ মেয়ে নয়, নিজেকে খুঁজতে বের হওয়া এক শক্ত নারী। সেই রাতে লাবণ্য ঘুমোবার আগে মিতালির পাঠানো একটি ইমেল দেখে। একটা বাক্যই লেখা ছিল, আই থিঙ্ক আই ফাউন্ড ইয়োর মাদার। সেই রাতটায় লাবণ্যের ঘুম আসেনি, বারবার মিতালির মেল খুলে তাকাচ্ছিল।
আই থিঙ্ক আই ফাউন্ড ইয়োর মাদার। একটা ছোট্ট বাক্য, অথচ তার ভিতরে যেন গোটা জীবনের দোলাচল জমা। মেয়েলের সঙ্গে একটি অ্যাটাচমেন্টও ছিল, একটি আবছা ছবি, কোথাও যেন সরকারি অফিসের সামনে দাঁড়ানো একজন মধ্যবয়সী মহিলা, চোখে চশমা, শাড়ি গুছিয়ে পরা। ছবির কোনায় হাতে লেখা সৌমিত্রা সেনগুপ্ত, অভয়নগর শিশু সেবা কেন্দ্র। লাবণ্য গভীরভাবে তাকিয়ে রইল ছবিটার দিকে। মায়ের মুখ মনে পড়ে না তার, তবুও মনে হলো এই চেহারার সাথে ওই ছবিটার কোথাও একটা মিল আছে, একরকম চেনা ভালোবাসার রেখা। সকালে উঠেই সে মধুসূদন বাবুর কাছে গেল, বলে উঠল, বাবা, আমি অভয়নগর যাব, একজনের সঙ্গে দেখা করতে হবে। তোমার কোনো বিপদ হবে না তো মা? আমি কি যাব? মধুসূদন বাবু জিজ্ঞেস করলেন। লাবণ্য মাথা নেড়ে বলল, না বাবা, আমি একাই যাব। যদি সব ঠিক হয় আমার মায়ের কোল আমি ঠিক ফিরে পাব। শ্বশুরের চোখে জল এসে গেল। তিনি প্রথমবার বুঝলেন এই মেয়েটি শুধু কারোর বউ নয়, কারোর মেয়ে, শুধু ভালোবাসার কারোর দীর্ঘ অপেক্ষার আকাঙ্ক্ষা। চন্দ্রাবতী কিছু না বলে দাঁড়িয়ে রইলেন। নিজের ছোটবেলার মায়ের মুখ হঠাৎই যেন চন্দ্রাবতীর নিজের সামনে ভেসে উঠল। অভয়নগরের সেবা কেন্দ্রে পৌঁছতেই সৌমিত্রা সেনগুপ্তের মুখ যেন কেমন অস্ফুট আলোয় ভেসে উঠল লাবণ্যের চোখে। আমার নাম লাবণ্য, কোনো রকমে বলে উঠল লাবণ্য। আমি একটা পুরনো ছবি থেকে আপনার খোঁজ পেয়েছি। সৌমিত্রার চোখ ছলছল করে উঠল। ধরা গলায় বলে উঠলেন, তোর গলায় ঠিক তোর বাবার মতো রাগ ঝরে পড়ছে। আমি চিনতে পেরেছি, তুই আমার মেয়ে। তুই যখন স্টেশনে হারিয়ে গেছিলিস তখন থেকেই আমার স্মৃতি এলোমেলো হয়ে গেছিল। যতদিন তোর বাবা ছিলেন তিনি দেখাশোনা করতেন, কিন্তু একসময় তিনিও আমাদের ছেড়ে এই অভয়নগরের সেবা কেন্দ্রে আমি আশ্রয় পাই আমার গানের এক গুণমুগ্ধ ভক্তের জন্য। তাই আমার চিকিৎসারও কোনো ত্রুটি হয়নি। কিন্তু বিশ্বাস কর মা, যবে থেকে আমি সুস্থ হয়েছি আমি তোকেই খুঁজে চলেছি, আর আমার সেই পাওয়াটাও পাওয়া হলো। এতক্ষণ যেন একটা নিঃশব্দ ঝড় বইল ছোট্ট সেই সেবা কক্ষে। মেয়ের মুখ হাত ছুঁয়ে মা কেঁদে ফেললেন। আর লাবণ্য, সে তো জন্মের পর প্রথমবার তার নামের ঠিকানা ফিরে পেল। লাবণ্য অভয়নগর থেকে ফিরে এসেই বসু বাড়িতে জানালো, আমার একটা কথা বলার আছে সকলের সামনে। চন্দ্রাবতী, মধুসূদনবাবু, গৃহকর্মীরা সকলেই বসল বারান্দার চৌকাঠে। একটা অদ্ভুত থমথমে নীরবতা। লাবণ্য হাতে এক টুকরো কাগজ ধরে দাঁড়িয়ে রইল। সেটি তার জন্ম সনদ, পেছনে মিতালির পাঠানো আদালতের সার্টিফাইড কপি, আর একটি ফটোগ্রাফ। মা বাবা, আপনারা সবাই শুনুন, আমি অনাথ নই, আর কোনো আশ্রিতাও নই। আমার নাম লাবণ্য সেনগুপ্ত, মায়ের নাম সৌমিত্রা সেনগুপ্ত, বাবা প্রয়াত বিচারপতি সুদীপ্ত সেনগুপ্ত। তাদের সন্তান আমি। হারিয়ে গিয়েছিলাম হয়তো কপালের দোষে, কিন্তু আমি বাবাকে হারালেও ফিরে পেয়েছি আমার মাকে। কথাগুলো যেন হাওয়ায় ছড়িয়ে পড়ল। চন্দ্রাবতীর মুখ থমথমে। তার মনে পড়ছে কতবার তিনি এই মেয়েটিকে আশ্রিতা বলে অপমান করেছেন, আর আজ এই মেয়ে রাজ্য আদালতের প্রাক্তন বিচারপতির মেয়ে। মধুসূদনবাবু ধীরে ধীরে উঠে এসে লাবণ্যের কাঁধে হাত রাখলেন, স্নেহ ভরা কণ্ঠে বলে উঠলেন, তোমার মা বাবার পরিচয় নয়, তোমার নিজের মাধুর্যেই আজ তুমি আমাদের গৃহলক্ষ্মী। কিছু সময় চুপ করে থাকার পর চন্দ্রাবতী উঠে এলেন সামনে। লাবণ্যর হাতটা প্রথমবার ধরে বলে উঠলেন, আমি ভুল করেছি লাবণ্য, মানুষ চিনতে ভুল করেছি, ক্ষমা করে দিস মা। এখন যদি তুই চাস এই সংসার তোর, আর তুই আমাদের সেবা যত্নে শাসনে যেভাবে রাখতে চাস রাখিস। চোখে জল নিয়ে মাথা নাড়ল লাবণ্য। এখনো অনেক কাজ বাকি মা, দেনা শোধ, সম্মান ফিরিয়ে আনা, অনেক কাজ করার আছে মা। চন্দ্রাবতী বিস্ময়ে বলে উঠলেন, তুই আমাকে মা বললি? যখন নিজের মা ছিল না তখনও তোমাকেই মা ভাবতাম, আর এখনও ভাবি। সব হারিয়ে নিজের জন্মদাত্রী মা পেয়েছি বলে আর কোনো মাকেই দূরে রাখার আমার কোনো ইচ্ছে নেই। শহরের সকাল তখনও ঠিক জেগে ওঠেনি, কিন্তু লাবণ্য ঘুম থেকে উঠে পড়েছে অনেক আগেই। তার সামনে এখন দুটি যুদ্ধ,
একদিকে শ্বশুরবাড়ির বছরের পর বছর জমে থাকা দেনা শোধ, অন্যদিকে নিজের হারিয়ে যাওয়া পরিবারের সম্মান পুনরুদ্ধার। লাবণ্য প্রথমেই মিতালিকে ফোন করলো। মিতু, বাবা মায়ের ফ্ল্যাটগুলো আর বাড়িটা যেটা সরকারি কনফিসকেশনে ছিল, ওটা নিয়ে কি কিছু করা যায়? মিতালি একটু ভেবে বলল, দেখ লাবণ্য, বহু বছর আগে কোনো ওয়ারিশন না থাকায় সরকার সেটা হস্তগত করে নেয়, কিন্তু এখন তুই বৈধ উত্তরাধিকারী। আমি পেপার ওয়ার্ক শুরু করছি। এরপর লাবণ্য বসল মধুসূদন বাবুর সঙ্গে। বাবা, আপনাদের দোকান আর বাড়ির উপর যে দেনা, সেটা আমি মেটাতে চাই। আপনি আমাকে পুরো হিসাবটা দিন। মধুসূদন বাবু একটু চুপ করে থেকে বললেন, তুই পারবি তো মা? এটা একটা ছেলেকে করার কথা। মধুসূদন বাবুকে থামিয়ে দিয়ে লাবণ্য বলে উঠল, আমি শুধু কারণ মেয়ে বা বউ নই বাবা, আমি একজন মানুষ যে দায়িত্ব নিতে জানে। এরপর শুরু হয় লাবণ্যর লড়াই। শহরের ব্যাংক, হিসাব অফিস, পুরসভা, রেজিস্ট্রি অফিস, সব জায়গাতেই একের পর এক দপ্তরে লাবণ্যর পায়ের ছাপ পড়ে। অনেক কষ্টে কিন্তু ধৈর্যের সঙ্গে সে নথিপত্র জোগাড় করতে থাকে। পুরনো মালিকানা ফিরে পাওয়ার পর বাবার রেখে যাওয়া 3টে ফ্ল্যাট ও একটি দোতলা বাড়ি লাবণ্যের নামে রেজিস্টার হয়। লাবণ্য প্রথমেই সেই ফ্ল্যাটগুলোর একটি বিক্রি করে শ্বশুরবাড়ির দেনার প্রথম কিস্তি মেটায়, আর বাকি ফ্ল্যাটগুলোতে মোটা টাকার ভাড়া বসায়, আর ধীরে ধীরে বাকি দেনাটাও শোধ করে একে একে। দোতলা বাড়িটা রেখে দেয় শুধুমাত্র মার আর ওর জন্য, যদিও মামে দুজনেই চায় যদি কখনো এই বাড়ি বিক্রি করা হয় তাহলে সব টাকা পাবে অভয়নগরের ওই সেবা কেন্দ্র, যাতে আরও মানুষের উপকার হয়। একই সাথে লাবণ্য আরও একটা কাজ করে। চন্দ্রাবতীর অপমান সয়েও শুধুমাত্র ভালোবাসার টানে বিনা মাইনেতে আজ অবধি কাজ করা কাজের লোকেদের শুধুমাত্র পাওনা মেটায় না, তাদের ভবিষ্যতের জন্য জমা করে দেয় একটা মোটা অঙ্কের টাকা, যাতে বয়সের কারণে অথর্ব হয়ে পড়লেও যেন তাদের টাকার অভাব না হয়। পাড়া প্রতিবেশীরাও চমকে ওঠে, নিজেদের মধ্যেই বলাবলি করে, এই মেয়েটাই তো সেদিন এসেছিল নিঃস্ব হয়ে, আজ সে যেন এই বাড়ির সাক্ষাৎ লক্ষ্মী। চন্দ্রাবতী একদিন সকালে নিজের হাতে লাবণ্যের মাথায় তেল লাগাতে লাগাতে বললেন, তুই যেন আমার মা হয়ে এসেছিস, বউ নয়। তুই যেন এই পরিবারের আশীর্বাদ। লাবণ্য একটু হেসে বলল, মা, ভালো মনে যদি আমাদের সম্পর্কগুলো আমরা গড়তে পারি তাহলে তা ততটাই আপন আর মধুর হয়। বর্ষার এক বিকেল, আকাশ জুড়ে রং ছড়ানো মেঘেরা কেবল অপেক্ষায় ঝরে পড়া। লাবণ্য জানালার ধারে দাঁড়িয়ে আছে। আজ তার হৃদয় ভার নয়, হালকা, কারণ আজ সে প্রথমবার নিজের মনের মতো করে ভালোবাসার উত্তাপের অনুভব করছে। ভেতরে রান্নাঘরে মদন কাকার বউ রুমা কাকিমা মিষ্টি বানাচ্ছেন। চন্দ্রাবতী বসে বসে লাবণ্যকে নিয়ে আত্মীয়দের গর্ব করছেন। হঠাৎই পেছন থেকে একটি পরিচিত কণ্ঠ ভেসে এলো, লাবণ্য। লাবণ্য ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। সামনে অরিত্র, তার শার্ট ভেজা, চোখে একই সাথে অপরাধ বোধ আর ভালোবাসার সন্ধান। রুদ্ধ কণ্ঠে অরিত্র বলে উঠল, আমি খুব বড় ভুল করেছিলাম, তোমাকে চিনতে দেরি হয়ে গিয়েছিল। ক্ষমা চাইব বললেই কি তুমি ক্ষমা করে দেবে? লাবণ্য কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর সে মৃদু হেসে বলে উঠল, তুমি তো বোঝোইনি, আমি ক্ষমা করে দিয়েছি সেই দিনই, যেদিন তুমি চলে গিয়েছিলে, কারণ আমার যাত্রা তখন থেকেই শুরু হয়েছিল। আজ আমি দাঁড়িয়ে আছি নিজের পরিচয়ে, নিজের আলোয়। এবার আমার পাশে সমান হয়ে হাঁটবে তো? অরিত্র দু হাতে ধরে লাবণ্যর হাত চেপে ধরে বলল, এবার শুধু পাশে নয়, তোমার ছায়ার থেকেও কাছে থাকবো। আমরা আবার শুরু করব, এবার সত্যি করে। বাড়ির উঠোনে আলোর মালা জ্বলতে শুরু করেছে। পাড়া প্রতিবেশী আত্মীয়রা এসে ভিড় করে। কেউ উপহার নিয়ে এসেছে, তো কেউ নিয়ে এসেছে ভালোবাসা আর আশীর্বাদ। মধুসূদন বাবু আশীর্বাদ করছেন দুজনকে, আর চন্দ্রাবতী চোখ মুছে একবার লাবণ্যকে আর একবার অরিত্রকে জড়িয়ে ধরছেন। লাবণ্য আবার গিয়ে দাঁড়ায় তার চেনা ঘরের সেই চেনা আয়নার সামনে। নিজেকে দেখে শুধুই বলে ওঠে, হারানো পথে ছিল যে বধূ, নিঃশব্দ কান্না ছায়ার সদৃশ্য, আজ সে নিজের নামেই গর্ব করে।
অশ্রু জলে ধুয়ে নিয়েছে সে কষ্টের অদৃশ্য রাশ। যে বউ হারিয়েছিল ধূলি ধূসর নীড়ে, সে আজ দীপ্ত নিজ আলোয় ফিরে। ছায়া ছুঁয়ে হেঁটেছে বহুদূর, আজ সে আলো ছায়াকেও দেয় পথের দিশা। হারানো পরিবারের ছবি থেকে গাঁথা স্মৃতির ফাঁসে আবার এক করল তাকে নিজের ইতিহাসে।